সারা পৃথিবীতে যে সমস্ত রোগগুলি মানুষকে খুব চিন্তার মধ্যে রেখেছে বা ভোগাচ্ছে তার অন্যতম হচ্ছে বিভিন্ন রকম জয়েন্ট পেন এবং ব্যাক পেন। আমাদের ঘাড় থেকে শুরু করে পা পর্যন্ত পিঠের পেছন দিক দিয়ে বিভিন্ন রকম ব্যথা, কারোর পিঠের ওপর দিকে, কারোর নিচের দিকে লোয়ার ব্যাক পেন, আপার ব্যাক পেন, সাইটিকা পেন, বিভিন্ন রকম ব্যথায় কিন্তু আমরা কষ্ট পাই। 40 বছরের উপরে বয়স অথচ ব্যাক পেনে একদিনও ভোগেননি এমন লোক পাওয়া খুব মুশকিল। প্রত্যেকেই কম বেশি ভুগছেন এবং এই ব্যাক পেন থেকে আমরা সহজেই কিভাবে মুক্তি পাবো, কি করতে হবে, ঘরোয়া কি চিকিৎসা আছে এবং কখন আপনারা ডাক্তারবাবুর কাছে যাবেন, এ বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা আলোচনা পাবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এমপি হেলথ কেয়ার। আমি আপনাদের পরিচিত যোগা এবং ফিটনেস ট্রেনার মন্টু। আমরা যদি আলোচনা করি যে ব্যাক পেন কেন হয়, কেন আমরা ব্যাক পেনে ভুগছি। আমার কাছে অনেক রুগী আসে, তারা বলে ডাক্তারবাবু আমার তো ব্যাক পেন হওয়ার মতো কোনো কারণ নেই। কিন্তু যখন তার সাথে আমরা আলোচনা করি দেখা যায় অনেক আগে ছাত্র জীবনে বা অল্প বয়সে তার আঘাত লেগেছিল, কিন্তু তখন সেটা অত বেশি গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু ব্যথাটা ভেতরে অল্প বিস্তর রয়ে গেছিলো। সেটা যখন একটু বেশি বয়স হয়ে যায় তখন কিন্তু ব্যথাটাকে ভোগায়। অর্থাৎ পুরনো ব্যথা বেশি বয়সে গিয়ে তার থেকে ব্যাক পেনে নিতে পারে বা যে কোনো ব্যথা হতে পারে। ওভারওয়েট যদি থাকে, আমাদের শরীরের যে ওজন যার যে বয়সে যেমন হাইটে থাকা উচিত তার থেকে যদি ওজন অনেক বেশি হয় তাহলে এই বাড়তি ভারটা কিন্তু স্পাইন দিয়ে আমাদের পা দিয়ে একদম মাটিতে যাচ্ছে। অর্থাৎ পুরো শরীরের যে চাপটা সেটা শিরদাঁড়ার উপর গিয়ে পড়ছে এবং শিরদাঁড়া থেকে স্পাইন থেকে নার্ভ বেরিয়েছে, প্রচুর নার্ভ। সেই নার্ভ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে গেছে, চোখে, নাকে, মুখে সব গেছে এবং স্পাইনাল কর্ডের যে স্পাইনাল কর্ডটা রয়েছে সেটাও এই স্পাইনের ভেতর দিয়ে রয়েছে। সেখান থেকে কিন্তু ব্যথাটা আমাদের সারা শরীরে বিভিন্ন অঙ্গে কিন্তু অ্যাটাক করে। যখন আপনার এই ব্যাক পেন থাকবে, ব্যাক পেনের সাথে সাথে অন্যান্য রোগও কিন্তু আপনার ভোগাবে। তো এই জন্য আমাদের যে ওভারওয়েট থাকে সেটাকেও কিন্তু কমাতে হবে। যদি পেটে গ্যাস অম্বল থাকে সেটাকেও কমাতে হবে, তা নাহলে কিন্তু ব্যথা থেকে আমরা মুক্তি পাবো না। ব্যথায় ব্যাক পেন মহিলাদের ক্ষেত্রে একটা অন্যতম কারণ আমি দেখেছি। আমার কাছে অনেক রুগী আসেন যখন তাদের বেবি হয়, সিজারিয়ান বেবি যখন হয় তখন যে অবশ করা হয়, যে ইঞ্জেকশনটা দেওয়া হয় এবং সিজারিয়ান বেবি হওয়ার পরে অনেক মহিলার কিন্তু এই ব্যাক পেন থাকে এবং এটার জন্য কিন্তু নিয়মিত আপনাকে কিন্তু এক্সারসাইজ করতে হবে, খাদ্যের দিকে খেয়াল দিতে হবে, যেগুলো এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। সেগুলো মেনে চললে কিন্তু এই ব্যথাটা কিন্তু কমে না। এটা আপনার সারা জীবনের একটা সঙ্গের সাথী। এটাকে আপনাকে যাতে অতিরিক্ত না হয়, জীবন দুর্বিষহ না হয়, তার জন্য কিন্তু এই আলোচনা করার নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। এই সাথে আপনাদের কি করতে হবে যে আপনার যদি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে, ভিটামিন ডির ঘাটতি থাকে, সেটা পূরণ করতে হবে। এবং ভিটামিন ডি ঘাটতি পূরণ করা একটা অন্যতম বিনামূল্যে আমরা পাই, সেটা হচ্ছে সূর্যের আলো। প্রতিদিন কিছুটা সময় আপনি সূর্যের আলো আপনার শরীরে লাগান, ব্যথা জায়গাটা লাগান, তাতে কিন্তু আপনি অনেক ভালো। ব্যাক পেন বিভিন্ন নামে কিন্তু আমরা পরিচিত, স্পন্ডেলাইটিস, স্টিওপরেসিস, লরেসিস, বিভিন্ন রকম নামে আমরা পাই। কিন্তু এর মূল যে লক্ষণগুলো দেখা যায় সেটা হচ্ছে হঠাৎ করে আপনার ব্যথা পিঠে হতে পারে, মাজায় হতে পারে এবং সেই ব্যথা ছড়িয়ে পায়ের দিকে যেতে পারে, সাইটিকা পেন হতে পারে এবং এই ব্যথা অনেক সময় কী হয়, পায়ের জোর পাওয়া যায় না, আড়ষ্ট হয়ে যায়, পিঠ ঘাড় অবশ হয়ে যায়, কারোর ঝিনঝিন করে, বিভিন্ন রকম হয়, প্রত্যেকের একই রকম হয় তা নয়। এবং এই ব্যথা যখন হয় সেটা যে কী কষ্টকর যার হয়েছে সেই জানে। আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন রুগীরা আসেন, তাদের যে কষ্টের বর্ণনা আমি পাই সেটা খুবই মারাত্মক এবং চোখের সামনে আমরা অনেক রুগী দেখি। কিন্তু শুনলে অবাক হবেন যে কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলি যদি আপনি মেনে চলেন 2 সপ্তাহের মধ্যে কিন্তু এই ব্যথা থেকে আপনি অর্ধেকের বেশি রিলিফ পেয়ে যাবেন। এবং এরপরেও আরও কিছু নিয়ম মেনে চললে তাহলে কিন্তু ডাক্তারবাবুর কাছে না গিয়েও আমরা সুস্থ থাকতে পারি ব্যাক পেনের ক্ষেত্রে। এই ব্যাক পেন চিকিৎসা আমরা কিভাবে করি, আমার কাছে যে সমস্ত রুগীরা আসে তাদের কিন্তু বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসাগুলো করি। যেমন
আমরা মূলত আকুপ্রেশার ট্রিটমেন্টের সাহায্য নিই, ইলেকট্রোথেরাপির সাহায্য নিই এবং যোগা, বিভিন্ন যোগাসনের বিভিন্ন আসন রয়েছে, ভুজাঙ্গাসন, শলভাসন, উষ্ঠাসন, শশাঙ্গাসন, নৌকাসন, এরকম অনেক আসন রয়েছে, প্রাণায়াম রয়েছে এবং মেডিটেশন কিন্তু এই ব্যথার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে। সেই সাথে কিছু কিছু খাদ্য আছে যে খাদ্যগুলি কিন্তু ব্যথা কমাতে দারুণভাবে সাহায্য করে, সেগুলো আমাদের মেনে চলতে হবে। পাশাপাশি কিছু কিছু খাবার আছে যেগুলো আমাদের ব্যথাকে বাড়িয়ে দেয়, সেগুলোকেও কিন্তু খাওয়া বন্ধ রাখতে হবে। সেগুলোও আমরা আলোচনায় আসব যে কি খাবো এবং কি খাবো না এবং কি ধরনের ব্যায়াম করব। এই আকুপ্রেশার চিকিৎসা বিভিন্ন জন্য, যেমন সাইটিকার জন্য যে আকুপ্রেশার পয়েন্টগুলি আছে আমাদের 2 হাতে এবং পায়ের নিচে, ঘাড়ে ব্যথার জন্য বা আপার ব্যাক পেন, লোয়ার ব্যাক পেনের জন্য আলাদা আলাদা পয়েন্ট রয়েছে এবং এমপি হেলথ কেয়ারে কিন্তু আপনারা প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও পেয়ে যাবেন, সেগুলো অবশ্যই দেখবেন। সাথে এই ব্যাক পেনের সাথে সাথে আমাদের আর কি রোগ আছে, যেমন গ্যাস অম্বল আছে কিনা, থাইরয়েড আছে কিনা, সুগার আছে কিনা, প্রেশার আছে কিনা, মাইগ্রেন আছে কিনা, ঘুমের সমস্যা আছে কিনা, এগুলো সব আমরা কিন্তু একটা রুগী যখন আমার কাছে আসে আমরা কাউন্সেলিং করি, তার টোটাল কেস হিস্ট্রিটা নিই, সেই ব্যথাটা কতদিন ধরে সে ভুগছে, ব্যথাটা কখন বাড়ে কখন কমে, কারোর ব্যথা আছে শুয়ে থাকলে কমে যায়, কারোর ব্যথা আছে দাঁড়িয়ে থাকলে বেড়ে যায়, কারোর ব্যথা নড়াচড়া করলে বাড়ে, এটা বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়। এই ব্যথার কেস হিস্ট্রিটা নিয়ে আমাদের কিন্তু কি ব্যায়াম করতে হবে, কি প্রাণায়াম করতে হবে সেটা আমরা ডিসাইড করি। এবং আমার চ্যানেলে এমপি হেলথ কেয়ারে ব্যাক পেনের উপর যে ভিডিওগুলো আছে আপনারা যদি প্রত্যেকে দেখে নেন তাহলে আপনি বুঝবেন যে আপনার কোন কোন ব্যায়ামগুলো আপনাকে করতে হবে। প্রয়োজনে আপনারা আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, আমি ভিডিওর ওপরেও দিয়ে দিচ্ছি। আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে আপনি আমার সাথে কথা বলতে পারেন, আমি আপনার পরিস্থিতি শুনে কি ব্যায়াম করা যেতে পারে নিশ্চয়ই আপনাদের বলবো। এই সাথে বন্ধুরা আমরা বলবো যে যখন আমরা এই ব্যথা নিয়ে ভুগছি, যে কোনো ব্যথার ক্ষেত্রে কিন্তু গরম সেক আমাদের দারুণ কাজ করে। সেটা গরম জলে আমরা একটা তোয়ালে ভিজিয়ে সেটাকে চেপে সেটা ছেঁক দিতে পারি। রাত্রে শোবার আগে আমরা যদি একটা বড় বালতিতে গামলাতে বেশি করে জল গরম করে নিয়ে তার মধ্যে পা চুবিয়ে 15 থেকে 20 মিনিট বসে থাকি, তাহলে কিন্তু ব্যথায় দারুণভাবে কাজ করে, ঘুমের জন্য খুব ভালো, ঘুমের সহায়ক। এবং ব্যথা বেড়ে যায় যে জিনিসগুলো, সেটা হচ্ছে অন্যতম পেটের গণ্ডগোল। পেটে যদি গ্যাস অম্বল হয় তাহলে কিন্তু ব্যথা আপনার কমবে না। আপনি খেয়াল করবেন যেদিন আপনার পেটে গ্যাস অম্বল হবে সেদিন আপনার ব্যথা বেড়ে যাবে। কাজেই আমাদের এমন খাবার খেতে হবে যাতে করে আমার গ্যাস অম্বল না হয়, অর্থাৎ ফাস্ট ফুড এড়িয়ে চলতে হবে এবং ভাজাভুজি কম খেতে হবে, নিরামিষ খাবার বেশি খেতে হবে, বিভিন্ন রকম সবজি খেতে হবে, কাঁচা স্যালাড খেতে হবে এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। বিভিন্ন রকম খাদ্য রয়েছে, সেই খাদ্যগুলিতে ক্যালসিয়াম রয়েছে প্রচুর, কারি পাতা, ধনে পাতা, পালং শাক, কিছু কাঁচা সবজি খেতে হবে, স্যালাড খেতে হবে, বিট, গাজর, শসা, এগুলো কিন্তু আমাদের ব্যথা কমাতে দারুণভাবে সাহায্য করে। সেই সাথে অবশ্যই আমাদের রেগুলার ব্যায়াম করতে হবে, বিভিন্ন রকম প্রাণায়াম করতে হবে, যোগাসন করতে হবে, কিছুটা সময় আপনি হাঁটতে পারেন, সাইক্লিং করতে পারেন এবং যে ব্যায়ামগুলি করলে দেখছেন আপনার ব্যথা বেড়ে যাচ্ছে সেই ব্যায়ামগুলি আপনি করবেন না, তার অল্টারনেট ব্যায়াম আছে, সেই ব্যায়ামটা আপনাকে করতে হবে। এবং জেনে রাখুন যে আমাদের যে শিরদাঁড়া, আমাদের ঘাড় থেকে মাজা পর্যন্ত যে শিরদাঁড়া রয়েছে তার যে ছোট 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 হাড়গুলো রয়েছে, ভার্টিব্রা বলা হয়, 33টা হাড়ের টুকরো টুকরো রয়েছে। এই যে গঠন, শিরদাঁড়ার যে গঠন, এই গঠনটা কিন্তু আমাদের বিভিন্ন বসার ভুল পশ্চার, ভুল ভঙ্গির জন্য কিন্তু তার যে টেক্সচারের গঠন নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা সবসময় সোজা হয়ে বসার চেষ্টা করব। আমরা অনেক সময় আরামকে দ্বারা হেলিয়ে ঘন্টার পর ঘন্টা টিভি দেখছি, বা যারা অনেকক্ষণ ধরে কম্পিউটারে কাজ করেন বা লেখালেখির কাজ করেন, ঘাড় ঝুঁকে অনেকক্ষণ ধরে কাজ করলে দিনের পর দিন, তখন কিন্তু আমাদের শিরদাঁড়ার যে গঠন সেই গঠনটা নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের যেমন শিরদাঁড়া সোজা রেখে শুতে হবে,
বসতে হবে, খাবারের দিকে খেয়াল রাখতে হবে, ব্যায়াম করতে হবে, সাথে আকুপ্রেশার চিকিৎসা করতে হবে। আকুপ্রেশার চিকিৎসার জন্য কিন্তু এমপি হেলথ কেয়ারে একাধিক ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে চেষ্টা করবেন, দেখবেন 2 সপ্তাহের মধ্যে আপনার সমস্ত ব্যথাগুলি কমতে শুরু করবে। আশা করছি এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা মাজা ব্যথা বা ব্যাক পেন সম্পর্কে একটা ধারণা পেয়েছেন, এবং 2 সপ্তাহ যদি এই নিয়মগুলি মেনে চলার পরে আপনার ব্যথার কোনো পরিবর্তন হচ্ছে না, আপনি অবশ্যই কিন্তু একজন অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করবেন। সেখানে গেলে এক্সরে করতে দেবেন, এমআরআই করতে দেবেন। কিন্তু আপনি জেনে রাখবেন, যদি মাংসপেশির বা শিরার যে সমস্যাগুলি থাকে সেগুলো কিন্তু ব্যায়াম এইসব নিয়মের মধ্যে দিয়েই কমে যায়। এবং দেখেছি আমি এমআরআই কিন্তু অনেক সময় অনেক কঠিন কিছু পাওয়া যায় না, ছোটোখাটো রোগগুলো তো পাওয়াই যায় না। এসব নিয়মের মধ্যে দিয়ে আমার কাছে অনেক রোগী এসেছেন, তারা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন, কিন্তু এইসব সাধারণ নিয়মের মধ্যে দিয়েই কিন্তু তারা সুস্থ আছেন। এই ভিডিওটি যে সমস্ত রোগীরা আমার কাছে পরামর্শ নিয়ে সুস্থ আছেন তারা যদি দেখে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশানে আপনাদের অভিজ্ঞতা জানাবেন, তাহলে অপরেরও সুবিধা হবে, তাদের উপকারে আসবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও আপনি আরও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনি কমেন্ট করবেন। আপনার যে কোনো পরামর্শ, আপনার যে কোনো জিজ্ঞাসা কমেন্ট সেকশানে জানাবেন, প্রয়োজনে আপনি আমাকে ফোন করবেন। আজ সকলকে নমস্কার, ধন্যবাদ।